কেউ দিয়েছেন? 29 তারিখ দিব স্যার। সুমন সাহেব 29 তারিখ দিবেন। আর এমনি কেউ দেন নেই না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিন? পরীক্ষা আছে 29 তারিখে। যাক, সুমন সাহেব দিবেন, মোসাব্বির সাহেব দিবেন, ঠিক আছে। এই পরীক্ষা ভালোভাবে দিয়েন। আর বাকিরা অ্যাডমিনে পরীক্ষা দেন না কেন? মানে আমি এটা জেনে অবাক হচ্ছি আসলে। পেট্রো বাংলা চাকরিটা তো খুবই, স্যার ওটাতে তো যে কোনো একটা স্যার অ্যাপ্লাই করা যায়। ওয়ালাইকুম আসসালাম ফারজানা আখি, কেমন হয়েছে আপনার পরীক্ষা? স্যার একেবারে খুব বেশি ভালো হয়নি আর খুব বেশি খারাপও হয়নি, এভারেজ। রাইটিং পার্টটা কেমন হয়েছে ইংরেজি? স্যার রাইটিং পার্টটা খুবই ভালো হয়েছে, আমার মানে নিজের মতো করে লিখতে পারছি, ইংলিশ ফোকাসটাও আর বাংলা এটাও। যাক আলহামদুলিল্লাহ। আর ইংরেজি এমসিকিউ ভালো হয়নি? এমসিকিউ পার্টটা ইংরেজিতে? ইংরেজি এমসিকিউ পার্ট ভালো হয়েছে স্যার, কিন্তু আমার ম্যাথ পার্ট ভালো হয়নি। কেন? ম্যাথ কি আইবিএ ম্যাথ প্র্যাকটিস করেন না এর আগে? স্যার করছে স্যার, ওই যে আমি তো পেট্রো বাংলা শর্ট কোর্সেও এনরোল ছিলাম, ওখানে স্যার যে ম্যাথ গুলা পড়াইছিল ওগুলাও স্যার আমি মানে একাধিকবার করে গিয়েছিলাম। ওই প্যাটার্নে আসলে ঠিকই করতে পারতাম, কিন্তু একদমই ভিন্ন প্যাটার্নে আসছে। আইবি এর ঝামেলাটা স্যার একটু মনে হয় একটু ক্রিটিক্যাল ছিল, আমার কাছে মনে হয়েছে। আপনি পরীক্ষা দিয়েছেন মোসাব্বির ভাই? না স্যার, পরে প্রশ্ন দেখে স্যার যেটা মনে হচ্ছে যে পড়াটা ক্রিটিক্যাল ছিল। আইবি এর স্টাইলই এটা, আইবি ওইভাবে নিজেকে করে আর কি। ইংলিশ আর ম্যাথ একটু ডিফারেন্ট হয় সব সময়ের জন্য। আইবিএ বুঝতে পারতেছি না, যখন সাধারণ পরীক্ষা দিলাম তখন মোটামুটি সবগুলো ম্যাথ ইজি ছিল, আবার যখন প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিচ্ছি তখন কঠিন। তাদের প্রশ্ন প্যাটার্নটা বোঝা যাচ্ছে না। পেট্রো বাংলা প্রশ্ন প্যাটার্ন বোঝা বলতে কি আসলে আইবি এর প্রশ্ন কি আপনারা কমন পাবেন এই আশা করছিলেন? কমন পাওয়ার বিষয় না, কত হচ্ছে আমাকে নির্দিষ্ট সময় যদি ম্যাথটা করতে হবে। এখন এত লং লং ম্যাথ যে এগুলো আমি বুঝতে একটু সময় লাগতো, তারপর এগুলো ওই সময়ের ভিতরে বুঝে অ্যান্সার করাটা একটু বেশি ডিফিকাল্ট। পেট্রো বাংলার চাকরিটা আমি এতবার কেন বলেছিলাম আপনাদের, এটা খুবই লুক্রেটিভ একটা চাকরি, বুঝতে পেরেছেন? মানে খুবই প্রেস্টিজিয়াস, খুবই লুক্রেটিভ, খুব ভালো একটা চাকরি। যাদের সুযোগ আছে 29 তারিখ পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার, আর 2 দিন সময় আছে। আমি হাইলি সাজেশন করব আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই অ্যাকাউন্টিং ফাইন্যান্সে বেসিক ভালো, আপনাদের অ্যাকাউন্টে আপনারা অর্থে অ্যাপ্লাই করেছেন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউর বেসিক ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইজ রিয়েলি গুড। ওখানে খুবই ডিপ থেকে প্রশ্ন আসবে অ্যাকাউন্টিং এর, ফাইন্যান্সের। যদি ভালোভাবে দেন পরীক্ষাগুলো, একদম ফেয়ার হয়তো চাকরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং চাকরিগুলো খুবই ভালো, খুবই ভালো। মানে এত টাকা বেতনের চাকরি, এবং মানে অন্য জায়গাতে এত টাকা পেতে গেলে আরো বেশি কষ্ট করতে হয় আর কি। পেট্রো বাংলাতে কিন্তু অনেক পয়সা করে পাওয়া যায়, জানেন? এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আবার কি জিরো থেকে শুরু করতে হবে? না স্যার। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি, শুধু এই উইন্ডোটা। আচ্ছা, এটা শুধুমাত্র এটা একটা মনিটর। আচ্ছা আচ্ছা। পেট্রো বাংলাতে হচ্ছে কি, ওই স্যালারির বাইরে অনেক বোনাস থাকে পেট্রো বাংলায়, পেট্রো বাংলার বিভিন্ন কোম্পানিগুলোতে। ওই জন্য চাকরিটা এত বেশি লুক্রেটিভ হয়, অনেক টাকা বোনাস থাকে। বছরে সব বেতন টেতন বাদ দিলেও 6 লাখ 6.5 লাখ টাকা বোনাস থাকে। জি স্যার, এডমিনে স্যার অ্যাপ্লাই করছিলাম স্যার, কিন্তু তার 5 দিন আগে জ্বরের কারণে স্যার এডমিটেড ডেঙ্গু জ্বর হাসপাতালে ভর্তি হয়েছিলাম স্যার। মানে রাত জেগে অনেক ইয়ে করতাম, কি মানে যে পড়তাম স্যার, কিন্তু পরীক্ষা দিতে পারছি অনেক কষ্ট। এটা মিসফরচুন, দোয়া করি সামনে আরো সার্কুলার পাবেন ইনশাল্লাহ। এখন তো আপনাদের এই মুহূর্তে যদি বলি, ভালো সার্কুলার আসা শুরু হয়েছে। আপনারা জানেন কিনা ওয়াসা একটা সার্কুলার আছে, ওয়াসা চাকরিটা ভালো। এই সমস্ত অ্যাপ্লাই গুলো করবেন। ওয়াসার পরীক্ষাও আইবিএ নেয়, মানে এই সমস্ত পরীক্ষাগুলো আইবিএ নেয় সাধারণত।
তারপর ওয়ান ব্যাংকের সার্কুলার চলছে, স্পেশাল ক্যাডার অফিসার। ওয়াসফার কি জেনারেলে আসছে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার যতটুকু মনে পড়ে জেনারেল পুলে। তারপর আমি যে ব্যাংকে চাকরি করতাম ঢাকা ব্যাংক, সেখানে একটা সার্কুলার চলতেছে। এগুলো এগুলো ভালো, এগুলো অ্যাপ্লাই করবেন। ঢাকা ব্যাংকে মনে হয়, হ্যাঁ বলেন। স্যার শুনতে পাচ্ছি যে আমাদের 2022 সাল ভিত্তিক যে ব্যাংকের এগুলা হবে কোয়েশ্চেন আইবিএ করবে, এটা কতটুকু সত্যি স্যার? এটা আমিও শুনতে পাচ্ছি আপনাদের মতো। সেক্ষেত্রে সবার জন্য কঠিন হবে, রাইট? কারো মানে আপনাদের কঠিন হওয়ার জন্য না স্যার, এমনিতে আইবিএ তো টাকা দিয়ে একটু হইলেও হয়েছে অনুসারে আর কি একটু পড়াশোনা করতাম অন্যরকম ভাবে। আইবি এর জন্য হচ্ছে ইংলিশটা একটু ভালোভাবে পড়তে হয়, আর ম্যাথ একটু কঠিন আসে। বাংলা সাহিত্য থেকে একটা কোয়েশ্চেনও দেয়নি। আইবি এর বাংলা প্রশ্ন যদি করেও সেটা খুব ইজি করে। আইবি এর বাংলা সবাই পারে। এবার তো একটা বাংলা সাহিত্য থেকে একটাও কোয়েশ্চেন করেনি। বাংলা শব্দ বাংলা গ্রামার বানান শব্দ থেকে করছে। বললাম তো আইবিএ বাংলা বলেন এগুলো খুবই সহজ করে, সাধারণ জ্ঞানটা মোটামুটি স্ট্যান্ডার্ড করে, সবচেয়ে কঠিন করে হচ্ছে ইংরেজি আর ম্যাথ। তো এই দুইটা মোটামুটি যাদের স্ট্যান্ডার্ড ভালো বা ভালোভাবে প্র্যাকটিস করছেন তারা। নোবেল প্রাইজ নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল, পড়ে গেছে সবগুলো, যে যদি রিটেন পার্টির জন্য আসে বানান সহ খুব ভালো করে পড়ে গেছে 2024 সালে আসছে যে দেওয়া। ওকে, সামনে আরো অনেক সার্কুলার আছে। এখন থেকেও যদি নিয়মিত পড়াশোনা করেন, যে কোনো একটা ভালো চাকরি হলেই তো হলো ইনশাল্লাহ। ঠিক আছে? সব এই ব্যাংক সেক্টর সব চাকরি কি আইবিএ নিয়ে নিবে? কিন্তু সমস্যা এরকম না ব্যাপারটা, আর এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। আইবিএ তো বাঘ ভালুক না, আইবিএ একটা ইনস্টিটিউট। স্যার ওই বিআইবিএম এর প্যাটার্নে প্র্যাকটিস করে আবার এই কয়দিনে দুম করে যদি আইবিএ নেয় তো প্র্যাকটিস না, এটা কোনো বিগ ডিল না। যাদের জি স্যার, আমার কাছে মনে হচ্ছে যে বিআইবিএম এর প্যাটার্নটা অন্যরকম আর আইবিএল প্যাটার্নটা অন্যরকম। আমি আবারও বলি, যাদের ইংরেজি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো, ইংরেজির বেস যাদের ভালো, তাদের জন্য সমস্যা হবে না। যারা নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করেন, আপনাদের জন্য সাজেশন হচ্ছে কি, আপনারা পুরনো 50-60 টাকা দামে বই আছে বাজারে, একদম রাস্তার পাশে বিক্রি করে পুরনো আইবি এর এমবি এর প্রিভিয়াস ইয়ার্স এর বই, বিবি এর প্রিভিয়াস ইয়ার্স এর বই, এগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। মেন্টরস এর পুরনো বইগুলো আছে, এগুলো দেখতে পারেন। এগুলো মানে মোর দ্যান এনাফ। আইবিএ এর ম্যাথ মানে ইংলিশ গুলো মোটামুটি পাড়ায় গেলে ওই ইংলিশ ম্যাথ গুলো দেখেই বড় বড় তো দেখেই কেমন লাগে। তারপর দেখা যাচ্ছে একটা প্র্যাকটিস করে একটা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে আরো আরেকটা নিয়ে মানে শোনেন, এগুলো নিয়ে কথা বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। দ্যাট উইল নট ব্রিং এনি সলিউশন। সলিউশনটা হচ্ছে আমরা যদি চাকরি পেতে চাই, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আমাদের, এটাই, এর বাইরে আর কিছু নাই। আর একটা জিনিস মনে রাখবেন, চাকরি পরীক্ষাগুলো এমন, এখানে প্রশ্ন সহজ করলে আপনাদের খুশি হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে? প্রশ্ন সহজ করা, প্রশ্ন কঠিন করা, এসিটা একটু বাড়াই দিয়ে দেন তো, শুনুন, এটাকে 28 বা 29 করে দেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস আমরা বুঝি না, সেটা হচ্ছে বা ভুলে যাই, সেটা হচ্ছে হোয়াট ইজ আওয়ার পারপাস। আমাদের কি পরীক্ষাতে 100 পাওয়া পারপাস নাকি চাকরিটা পাওয়া পারপাস? আমি যদি 30 মার্ক পেয়ে চাকরি পাই, অসুবিধা নাই তো, 30 পাবো, সমস্যা কি? আমার তো 100 পাইতে হবে না, 80 পাইতে হবে না। আই জাস্ট নিড টু হ্যাভ দ্য জব। প্রশ্ন যদি অনেক কঠিনও করে, এই কথাটা একদম মনের মধ্যে রেখে দেন। প্রশ্ন কঠিন করলে আপনার হারানোর কিছু নাই, জেতার কিছু নাই। সহজ করলে আপনার জেতার কিছু নেই, হারানোর কিছু নাই। সহজ করলে আপনাকে অনেক মার্ক পেতে হবে চাকরি পাওয়ার জন্য, কঠিন করলে অনেক কম মার্কেও চাকরি পাওয়া যাবে। দ্যাটস ইট, সিম্পল ইকুয়েশন। আমি ব্যাংকে চাকরি পেয়েছিলাম, আমার এখনো মনে আছে। এমটিওতে চাকরি পেয়েছিলাম 2018 সালে। 4টা না 5টা ম্যাথ ছিল, 3টা ম্যাথ পড়তেই পারি নাই। মানে প্রশ্ন কি আসছে, আগে তো পড়া লাগবে সলিউশন করার আগে, আমি পড়ার সুযোগ পাই নাই। একটা ম্যাথ দেখছি যে ওই যে ফ্যাক্টরাইজেশন, যেটাকে আমরা বাংলায় বলি কি, উৎপাদকে বিশ্লেষণ করো, ওইটা ম্যাথ আসছে। আমি দেখি যে আচ্ছা, এটা আমার লেন্থের মধ্যে আছে, মানে আমার এরিয়ার মধ্যে আছে আর কি। আমি ম্যাথে খুব বেশি ভালো তা না, বাট আমি বিশ্বাস করি ম্যাথ একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর যেদিন থেকে এটা বিশ্বাস করতে শিখছি,
অনেক কঠিন ম্যাথ আমাকে আর ভয় দেখাইতে পারে নাই, ঠিক আছে? মানে পারি, বুঝছেন, এমন না যে পারি না, পারি, কিন্তু ওটা আমার স্ট্রং জোন না। তো আমি একটা ম্যাথ করছি, উৎপাদক বিশ্লেষণ মিলে আসছি, বাকি 3টা তো পড়তেই পারিনি। আরেকটা কোনো মতে অর্ধেক গিয়ে কি আসছে, এরকম আমাদের ইসে থাকে না, এটা কি বলে, জিওমেট্রিতে থাকে না, পরিমিতিতে, একটা পিজার বক্স এত সেন্টিমিটার ডায়াস, রেডিয়াস এত, পিজার সাইজ এত হলে, এরকম কি কি যেন আসছে, অর্ধেক শুরু করছি, এর মধ্যে খাতাটা নিয়ে গেছে। আমি তো শিওর চাকরি হবে না, কেমনে হবে? বাট আমার ওই যে ইংরেজি রিটেন পার্ট অনেক ভালো হয়েছে, অন্যান্য জিনিস খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সো আই গট দ্য কল। এরকমই আসলে, যে পরীক্ষা আপনার সব পারা লাগবে ব্যাপারটা এরকম না। পরে আমি বের হয়ে শুনি কেউই করতে পারেনি, যারা ইংরেজি আনসার করতে গেছে ম্যাথ পড়ার সময় পায়নি, অনেক বিশাল প্রশ্ন ছিল। স্যার আইবিএ পরীক্ষা নিয়েছিল ওটা, বলেন। স্যার ইংলিশ ফোকাস আর বাংলা ফোকাস দুইটাতেই তো মানে স্পেসটা একদমই কম দেওয়া হয়েছিল। এটা আরো বড় চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে আপনাকে কম কথায় এক্সাক্ট কথাটা বলতে হবে। মানে আপনি যদি আজে বাজে স্যার আমি এবার এইভাবেই শেষ করে, মানে একদম শেষ করে আসছি, যেটুকু স্পেস দিছে ওটার মধ্যে আমি মানে বোঝাতে চেয়েছি যে আমার লেখা শেষ এখানে। এইটাই দরকার, এইটা একটা স্কিল। এই যে কথাটা বললেন না, কে বললেন, আখি, ফারজান জি আখি? স্যার, আমি এর জন্য শেষ করে আসছি, যাতে ওনাদের কাছে মনে না হয় যে আমি লেখা শেষ করতে পারিনি। আমি ওভাবে পরিশেষে বা মানে লাস্টের যে কথা, এটা আমি লিখে দিয়ে আসছি। এই যে সবার উদ্দেশ্যে বলা, আমরা যারা এখন কানেক্টেড আছি মোটামুটি 20 জনের মতো, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। আমাকে কত ছোট জায়গায় দেয়া হোক না কেন, আমার ফোকাস রাইটিং এমন ভাবে হতে হবে, এমন ভাবে হওয়া উচিত যেটা পড়ে মনে হবে এখানে একটা ইন্ট্রোডাক্টরি লাইন আছে, ভেতরে বর্ণনা আছে, শেষে একটা কনক্লুডারি লাইন আছে, তাহলে আমার লেখাটা পরিপূর্ণতা পাবে। ওকে, আমরা অনেক কথা বললাম। আপনাদের প্রতি বরাবর যে সাজেশনটা দিয়ে ক্লাসটা শুরু করি, আজকেও সেই একই সাজেশন, সেটা হচ্ছে নিউজ পেপার পড়বেন, প্রতিদিন নিউজ পেপার পড়বেন। বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশ একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পেপার পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, যা অন্য সময়ের মতো না আর কি, অনেক কিছু জানতে পারবেন। আবার সারা বিশ্ব এখন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে 26 তারিখ, গত 3 দিন আগে, গত 3 দিন আগে আমাদের COP29 সম্মেলনটা শেষ হলো। এই সম্মেলন আসলে এটাকে কি বলবো, হাস্যরসাত্মক নাকি ব্যঙ্গাত্মক আল্লাহ জানে। পৃথিবীর যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন যে গ্লোবাল লিডার্স, অনেক শক্তিশালী দেশের নেতারা সেটা বিশ্বাসই করতে চান না যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের ফলে, বুঝি নেই কি বললেন, কেউ কিছু বলেছেন? বলেছে স্যার, মানে যেগুলো সে উন্নত দেশ, এগুলো স্যার অ্যাবসেন্ট ছিল স্যার মিটিং এ। এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ। তারা মিটিং এ আসে নাই, চিন্তা করেন। ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বলে ক্লাইমেট চেঞ্জ একটা ধাপ্পাবাজি কথা, ক্লাইমেট চেঞ্জ বলতে কিছু নাই। ইউএসএ অর্থনীতিতে অনেক বেশি ভালো করছে, এখন চায়না এটা সহ্য করতে পারতেছে না, তাই চায়না একটা ধাপ্পাবাজি সৃষ্টি করছে সারা দুনিয়াকে, যে ক্লাইমেট চেঞ্জ, ফসিল ফিউয়েল বা যেটাকে আমরা বাংলায় বলি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা যাবে না, কি সব কথা বলে। মানে ওনার অ্যাটিটিউড এরকম, প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ ক্লাইমেট ইজ রিয়েলি চেঞ্জিং, আর এর প্রভাব খুব বাজেভাবে পড়ছে। বিশেষ করে যারা গরিব দেশ, যারা উন্নয়নশীল দেশ, তাদের উপরে ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা খুবই বাজেভাবে পড়ছে, খুবই বাজেভাবে। আপনারা দেখেন, বন্যা, সাইক্লোন, ঝড়, এগুলো পৃথিবীর সব দেশেই হয়। আমরা দেখেছি কিছুদিন আগে মরুভূমির দেশ দুবাই, সেখানে বন্যা হয়েছে, তাই না? আমরা অবাক হয়ে টিভি স্ক্রিনে দেখেছি বন্যায় গাড়ি ভেসে যাচ্ছে। হ্যাঁ, তারপর ইউএসএ তে যে বন্যা হয়, আমরা তাকালে দেখি গাড়িগুলো ভেসে যায়, শত শত গাড়ি পানির উপর ভেসে যাচ্ছে। একই বন্যা যখন বাংলাদেশে হয়, আমরা কি দেখতে পাই? গরু ছাগল ভেসে যাচ্ছে, মানুষের গবাদি, মানুষের কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, ধান পাট, পুকুরের মাছ চাষ করতেছে, সব চলে যাচ্ছে। তার মানে আপনি প্রভাবটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? ধনী দেশেও বন্যা হয়, গরিব দেশেও বন্যা হয়। ওদের দেশে বন্যাটা, ওরা যেহেতু ধনী মানুষ, ওদের বন্যার ক্ষয়ক্ষতিটা একটু রাজকীয় টাইপের, একটু স্টাইলিশ, মানে গাড়ি বাড়ি নষ্ট হচ্ছে এরকম। তাতে তো কারো ক্ষতি নাই, গাড়ি বাড়ি লস হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে, বা কেউ তো না খেয়ে মরছে না। পয়েন্ট ইজ, আমাদের মতো গরিব দেশে যখন বন্যা হয়, আমাদের মতো গরিব দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা লিটারালি না খেয়ে মরি। আমাদের খাদ্য সরবরাহ কমে যায়, গরিব মানুষ পয়সা দিয়ে খাদ্য কিনতে পারে না, খাবারের দাম এত বেড়ে যায়, ইভেনচুয়ালি
দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষের ফলে মানুষ না খেয়ে মরে যায়, যেটা আমরা 1973 দেখেছি, 74 দেখেছি, 70 দেখেছি। তারপর এই এখন দুর্ভিক্ষ হচ্ছে না ঠিক, কিন্তু মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের চাপা কান্না তারা এগুলো বলে বোঝাতে পারে না। আমরা অন্যদিকে চলে যাচ্ছি, একটু কথা ইচ্ছা করে যাচ্ছি। টিসিবি ট্রাকের পেছনে আমরা বড় লাইন দেখলেই বুঝতে পারি আমাদের অর্থনীতি প্রগ্রেস করতেছে নাকি কোন দিকে যাচ্ছে। টিসিবির পণ্য বা যে কম দামে জিনিস বিক্রি করবে, মধ্যবিত্তরা পারতেছে না কারো কাছে ভিক্ষা চাইতে, তাই তারা হচ্ছে টিসিবির পেছনে মাথা গুঁজে কোনো মতে মুখ ঢেকে লাইনে দাঁড়ায় কম দামে চাল, ডাল, তেল কেনার জন্য, হোয়াটএভার। তো এবার আবার আমাদের টপিকে ফিরে আসি। আমরা বন্যার কথা বলছিলাম, প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছিলাম। দেখেন, পৃথিবীর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ক্যাপিটালিস্ট, রিচ কান্ট্রিজ, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন আপনার ফোকাস রাইটিং অটোমেটিক্যালি হয়ে গেছে, আপনার মুখ থেকে কথা বেরোবে, লিখতেও পারবেন। জাস্ট শুধু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ক্যাপিটালিস্ট যারা দেশ, তারা কি করে, তারা বিলিয়ন ডলারের তাদের ইন্ডাস্ট্রি আছে, তারা শিল্প কারখানা চালায়, তারা কালো ধোঁয়া বের করে, তারা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, গ্রিন হাউস গ্যাস বের করে, ওজোন লেয়ার ধ্বংস করে, পরিবেশ নষ্ট করে। দ্যাট ইজ দ্য রিজন ক্লাইমেট ইজ চেঞ্জিং, জলবায়ু পরিবর্তন হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ, বাংলাদেশের মতো দেশ যারা জলবায়ু পরিবর্তনে কোনো ভূমিকা নাই বললেই চলে, ভূমিকা নাই কারণ তারা এমন না যে ইচ্ছা করে জলবায়ু পরিবর্তন করতেছে না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে তাদের সেই সক্ষমতাই নাই। বাংলাদেশ চাইলেও যে পরিবেশ দূষণ করে জলবায়ু পরিবর্তন করতে পারবে, ব্যাপারটা এরকম না। বাংলাদেশে পরিবেশ দূষিত হয় না তা না, হয়। আমরাও কিন্তু বায়ু দূষণে পৃথিবীতে নাম্বার 1। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই বায়ু দূষণে যে আমরা পৃথিবীতে নাম্বার 1, এর ফলে কি আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে, রাশিয়ার কোনো ক্ষতি হচ্ছে, ইউরোপের কোনো ক্ষতি হচ্ছে? মোটেও না। এর ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, আমরা দ্রুত মারা যাচ্ছি। বাংলাদেশের মানুষের মৃত্যুর প্রধান কারণ কিন্তু বায়ু দূষণ জনিত রোগ, মানে এটা প্রধানতম একটা কারণ। হ্যাঁ, আবার আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি দূষিত বায়ু কখনো মুম্বাই হয়, কখনো বাংলাদেশ, ঢাকার, এরকম একটা ব্যাপার। তো আমরা পরিবেশ নষ্ট করি কিভাবে? আমরা পলিথিন ব্যাগ ফেলি, নোংরা আবর্জনা ময়লা ফেলি পরিবেশে, প্লাস্টিক ফেলি, আবার সেগুলো আমরা খাই, আমাদের ক্যান্সার হয়, কিডনি নষ্ট হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই। মনোযোগ দিয়ে শুনেন, এতে কি হয় না, এতে আমাদের অন্য দেশের কোনো ক্ষতি হয় না, কারণ আমরা জলবায়ুকে পরিবর্তন করছি না বা করতে পারিও না। জলবায়ু পরিবর্তন করতে যেই লেভেলের CO2 বা কার্বন ডাই অক্সাইড পরিবেশে নিঃসরণ করতে হয়, আমরা তার ধারে কাছেও নাই, পারি না, আমাদের নাই। আমরা নদীতে নৌকা চালাই, আমাদের দেশে এখনো রিক্সা চলে, এতে তো কোনো জলবায়ু পরিবর্তন হয় না। হোয়াটএভার, ইউ নো হোয়াট আই মিন। আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সর্বোচ্চ। আর কি ইন্ডাস্ট্রি আমাদের ইকোনমি টিকে আছে দুইটা জিনিসের উপরে, রেডিমেড গার্মেন্টস আর হচ্ছে রেমিটেন্সে পরিবেশ দূষণ হওয়ার কিছুই নাই। আমাদের শ্রমিকরা বিদেশ গিয়ে কাজ করে, এখানে জলবায়ু পরিবর্তন হওয়ার কিছু নাই। আর এক হচ্ছে আমাদের গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, এখানেও আমরা এমন কিছু করি না, মানে ওরকম কোনো বড় শিল্প কারখানা নাই। আমাদের মেয়েরা গার্মেন্টসে যারা কাজ করে তাদের 85% উপরে নারী, তারা হচ্ছে এই মেশিনে জামা কাপড় বানায়। বাট ওই লেভেলের, ওই মাপের USA, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, বড় বড় দেশ ইউরোপের, তারা যেভাবে ধরেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, যেভাবে তারা শিল্প পণ্য বানায়, যে স্কেলে তারা হচ্ছে পরিবেশকে দূষণ করে, তারাই দায়ী। আমাদের মতো ছোট দেশ আমরা দায়ী না, কারণ আমরা সেটা করার সক্ষমতা রাখি না। বাট এই তাদের করা জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি বাজেভাবে পড়ে আমাদের উপরে। বাংলাদেশের মতো ছোট দেশের উপরে এই প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। খুব খারাপ ব্যাপারটা হচ্ছে কি, এই যেহেতু ধনী দেশগুলো পরিবেশকে নষ্ট করছে, জলবায়ুকে পরিবর্তন করছে, দে ওয়ার সাপোজ টু পে ফর দ্যাট। সিম্পল ইকুয়েশন, ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্য এনভায়রনমেন্ট, ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্য ক্লাইমেট, নাও ইউ গট টু পে ফর মি বিকজ আই নিড টু সার্ভাইভ। গরিব দেশ আমি, আমার সামর্থ্য নাই, আমাকে মিটিগেশন করতে হয়, আমাকে অ্যাডাপ্টেশন করতে হয়। মিটিগেশন মানে জলবায়ু পরিবর্তনটাকে যদি একটু, এটা একটা সুন্দর বাংলা আছে, প্রশমন, মিটিগেশন, প্রশমন করে থাকা যায়। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে এই পরিবর্তিত যে দুর্যোগের সাথে আমি নিজেকে অ্যাডাপ্ট করে কিভাবে বাঁচতে শিখবো। আপনারা গতকালকের ডেইলি স্টারটাও যদি দেখেন, প্রথম পেজে দেখবেন যে ভাসমান শস্য ক্ষেতের একটা ছবি, আমার ব্যাগে মনে আছে ডেইলি স্টারটা, চমৎকার জিনিস। মানে আপনার এলাকায় বন্যা হচ্ছে, সব তলায় গেছে, পানির উপরে হচ্ছে ভাসমান হচ্ছে সবজি চাষ হবে, বিভিন্ন ওয়ে আছে, কলা গাছ, আরো বিভিন্ন উপায় আছে, ফ্লোটিং ল্যান্ড বলে। এটা হচ্ছে অ্যাডাপ্টেশন।
তার মানে আমাকে তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার রাইট আমার আছে। ইউএসএ সে হচ্ছে অস্ত্র বানায়, তার ওই যে কি বলে, কি প্রতিষ্ঠানের নাম, ইউএসএ অস্ত্র বানায় প্রতিষ্ঠানের নাম কি, কারো মনে পড়লে বলেন তো? কি মার্টিন জানো? লকহেড মার্টিন নাকি? হ্যাঁ, লকহেড মার্টিন। তারা অস্ত্র নির্মাণ করে, সেই অস্ত্রে সারা পৃথিবী যুদ্ধ, ধ্বংস, ক্লাইমেটকে তারাই মেইনলি পরিবর্তন, তারা দায়ী, চায়না দায়ী, রাশিয়া দায়ী। তো তারা 2015 সালে প্যারিস এগ্রিমেন্ট যখন হয়, তারা প্রমিস করেছিল যে পৃথিবীর যারা পুয়ার কান্ট্রি, যারা লিয়েস্ট ডেভেলপড কান্ট্রি, হু আর দ্য ওয়ার্স্ট সাফারার ডিউ টু দিস ক্লাইমেট চেঞ্জ, তাদেরকে এই মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন করার জন্য বছরে $100 বিলিয়ন তারা দিবে, এটা তারা প্রমিস করেছিল। এটা প্রমিস করেছে 2015 সালে, 16 সালে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প সাহেব, এসেই এই চুক্তিটা বাদ দিয়ে দিয়েছে, বলছে ইউএসএ প্যারিস চুক্তিতে থাকবে না। এখন সবচেয়ে বড় যে কন্ট্রিবিউটর সেই যদি চুক্তি থেকে চলে যায়, অন্যান্য দেশও তখন ডিমোটিভেটেড হয়েছে যে আমেরিকাই নাই, আমরা থেকে কি হবে। তারা ওই দিচ্ছি দেব করতে করতে টাকাটা নিয়মিত কেউ দিত না, সেটা আরো 10 বছর আগের কথা, এখন 2024। প্রতি বছর জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে আসছে যে পৃথিবীর জলবায়ু যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে যেমন আমাদের বাংলাদেশের কথাই ধরেন, আমাদের বাংলাদেশের পরিবেশ জলবায়ু সরকার যে সংস্থা আছে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সেখান থেকে আমরা শুনতে পাই 2045 সালের মধ্যে আমাদের সেন্ট মার্টিন আর থাকবে না, ইট উইল গো আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যাবে, এই দ্বীপটা থাকবে না, যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা শুনতে পাই পাশের দেশ মালদ্বীপ, পুরো দেশটাই পানির নিচে চলে যাবে, মালদ্বীপ নাকি আর থাকবে না, পানির নিচে চলে যাবে, যেভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে। আমরা দেখি যে, আপনারা জানেন কিনা, মালদ্বীপের মন্ত্রীরা সারা পৃথিবীকে এই বার্তাটা দেওয়ার জন্য, মেসেজটা দেওয়ার জন্য দ্যাট দে আর ইন ডেঞ্জার, তারা কি করছে, গভীর সমুদ্রের নিচে তারা মন্ত্রী পরিষদের বৈঠক করেছে মালদ্বীপে। আপনারা জানেন এটা তো এমসিকিউতে কয়েকবার আসছে কিন্তু পরীক্ষাতে। আপনাদের কথাগুলো ভেঙে ভেঙে আসছে, আমি ঠিক শুনতে পাচ্ছি না। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি তাও ভেঙে ভেঙে যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা, আমি যেখানে ছিলাম, সো যারা এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট যারা আছেন, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট যারা আছেন, তারা সতর্ক করছেন যে এই সমস্ত দেশ কিন্তু থাকবে না, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করতে হবে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে, এটা 1.5 ডিগ্রি সেলসিয়াসের কম পর্যায়ে নিয়ে যেতে হবে, বৈশ্বিক উষ্ণায়ন, এরকম অনেক কথা আছে। তো তারা একটা শর্ত দিয়ে দিয়েছে যে পৃথিবীকে যদি জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে হয়, বিশেষ করে এই গরিব দেশগুলোকে যদি বাঁচাতে হয়, তাহলে মিনিমাম $1 ট্রিলিয়ন লাগবে। ট্রিলিয়ন, বিলিয়ন না, 1000 বিলিয়নে হয় ট্রিলিয়ন, তো $ট্রিলিয়ন লাগবে। ধনী দেশগুলো কিসের $ট্রিলিয়ন? তারা সেই আগে যে প্রমিস করেছিল $100 বিলিয়ন, সেটাই তারা দিচ্ছে না। তো এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে, তর্ক বিতর্ক হয়েছে গত এই COP29-এ। আপনারা জানেন বরাবরের মতো এবারও আমেরিকা অত বেশি পাত্তা দেয়নি COP29-কে। আমেরিকার প্রেসিডেন্ট সেখানে উপস্থিত ছিল না, রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত ছিল না, পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রীও সেখানে উপস্থিত ছিল না, এমনকি ভারতের যে পরিবেশ মন্ত্রী মহোদয়, সেও যাওয়ার সময় পায়নি COP29-এ। ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন না, মানে যাদের নাকি কন্ট্রিবিউট করার কথা তারা সেখানে নাই। সেখানে আছে কারা? এই যে ধরেন আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশ, উগান্ডা, ধরেন এই যে হন্ডুরাস, যাদের টাকা লাগবে আর কি, এই সমস্ত দেশ আমাদেরকে টাকা দাও, তো যারা দিবে তারা তো নাই। এই ধরনের বিভিন্ন বাক বিতণ্ডা তর্ক 1 সপ্তাহ ধরে চলে। শেষমেশ ডিসিশন হলো যে ধনী দেশগুলো, তাও এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, তারা $300 বিলিয়ন দিবে। এই $300 বিলিয়ন পুরোটা তারা গ্র্যান্ট হিসাবে দিবে না, মানে পুরোটা দান করে দিবে না, কিছু লোন থাকবে, এর মধ্যে কিছু আবার ডেভেলপিং কান্ট্রিকেও দিতে হবে, এরকম অনেক প্যাচ গোছ আছে। মানে আসলে মেসেজটা হচ্ছে কি, COP29টা ভালো হয় না আর কি। যদিও $100 বিলিয়ন থেকে $300 বিলিয়ন এটা উঠছে, কিন্তু এখানে আরো এটা বাস্তবায়নের জন্য যেই লেভেলের কমিটমেন্ট, যেই লেভেলের ডেডিকেশন দরকার ছিল ফ্রম ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের কাছ থেকে, সেটা আসে নাই। দ্যাট ইজ দ্য হার্শ ট্রুথ। আজকে লেকচারের বেসিক টপিকটা আমরা এটা নিয়ে কথা বলবো। আপনাদের যদি রিসেন্ট কোনো পরীক্ষা হয়, বিশেষ করে আপনারা যে ফাইনান্সে পরীক্ষা দিবেন 29 তারিখ, খুব গুরুত্বপূর্ণ ইস্যু COP29, খুব আশার মতো একটা ইস্যু। এর বাইরে আমরা আরো কিছু কথা বলেছিলাম, আপনাদের পেট্রো বাংলা কোর্সে নিশ্চয়ই বলেছিলাম
ওগুলো আপনারা একটু দেখে নেবেন 29 তারিখ পরীক্ষাতে যাওয়ার আগে, যেমন হচ্ছে রোল অফ মাইক্রো ক্রেডিট, রোল অফ সোশ্যাল বিজনেস ইন পভার্টি রিডাকশন অফ বাংলাদেশ। তারপর হচ্ছে আপনারা যারা কথা বলছেন একটু মিউট করে কথা বলেন প্লিজ, আমার ডিস্টার্ব হলে ফ্লোটা নষ্ট হয়ে যায় ক্লাসে। সবার কাছে রিকোয়েস্ট করছে, দেবাশিস সর্দার, মোস্তাফিজুর রহমান সাহেব, দেবাশিস সাহেব, প্লিজ মিউট ইউরসেলফ। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন 2030 সালে আমাদের পুরো বৈশ্বিকভাবে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটা অর্জন করার কথা। সো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 3-0 পৃথিবী এই ধারণাটাকে বাস্তবায়ন করে হাউ ক্যান উই অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে একটা ধারণা কনসেপ্ট 3-0 পৃথিবী, এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্টেশন করে টেকসই উন্নয়ন গোলগুলোকে অর্জন করা, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে COP29 এসব একটু দেখে যাবেন 29 তারিখের জন্য। সো আমাদের আজকের লেকচারের বেসিক টপিক হচ্ছে উই উইল টক অ্যাবাউট দ্য এক্সপেকটেশনস অফ COP29 অ্যান্ড দ্য আউটকাম অফ ইট। এটা নিয়ে আমরা কথা বলবো যে কি আমাদের প্রত্যাশা ছিল আর আউটকামটা আমরা কি পেয়েছি। আপনারা আমার গল্পগুলো শুনেই বুঝতে পেরেছেন ফ্রাস্ট্রেটিং একটা সম্মেলন হয়েছে, হতাশাজনকটা বেশি কাদের জন্য, বিশেষ করে আমাদের মতো গরিব দেশের জন্য বা উন্নয়নশীল দেশগুলোর জন্য, যাদের অনেক আশা ছিল যে ধনী দেশগুলো উইল ডু আ লট, সেটা করেনি। আমরা কিছুদিন আগে 2 মাস আগে একটা বন্যা ফেস করেছি। আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলটাতে সাধারণত বন্যা হয় না, রাইট? কুমিল্লা নোয়াখালী অঞ্চলে সাধারণত বন্যা হয় না, কিন্তু পাশের প্রতিবেশী দেশের ফ্লাড তাদেরও আসলে বন্যায় তারাও ভুগতেছিল, এটা একটা ব্যাপার। তো এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা কারণ। আর বাংলাদেশ, আপনারা জানেন বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত যার উত্তরে টোটালি ডিফারেন্ট একটা ওয়েদার, দক্ষিণে টোটালি ডিফারেন্ট একটা ওয়েদার। উত্তরে আছে বরফাচ্ছন্ন হিমালয়, দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে? একটা আর বাংলাদেশের আরো বড় ক্রাইসিস হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ল্যান্ড হচ্ছে লো লাইং ল্যান্ড, নিচু ভূমি, আমরা ভাটির দেশ। আর আমাদের মোট যে জমি আছে পানির উপরে যে জমি, এই জমির মাত্র 10 ভাগ হচ্ছে সমুদ্রের 1 মিটার উপরে। আই রিপিট, বাংলাদেশের টোটাল যে স্থলভাগ জমি আছে, ল্যান্ড আপন দ্য ওয়াটার, এটা হচ্ছে মাত্র এই জমির মাত্র 10 ভাগ হচ্ছে পানির 1 মিটার উপরে, বাকি সবই পানির 1 মিটারের নিচে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ যদি একটু বৃদ্ধি পায়, আমাদের ম্যাক্সিমাম জায়গা জমি কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। দ্যাট ইজ দ্য হার্শ থ্রেট ফর বাংলাদেশ। এর বাইরেও আমরা জানি যে 2023 was the hottest year in the recorded human history. মানব ইতিহাসে এত গরম কখনো হয়নি। 2023 সাল যতটা গরম ছিল, 2024 সালে আমরা গরম অনুভব করেছি। 24 সালে বাংলাদেশে প্রায় 43-44 ডিগ্রি সেলসিয়াসও কোথাও কোথাও গরম অনুভূত হয়েছে। এইগুলো কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের আলামত, ক্লাইমেট চেঞ্জের বাজে ফ্যাক্ট বা বাজে ফলাফল। এইসব কারণে বাংলাদেশ, এর বাইরেও একটা জিনিস ছিল, বাংলাদেশকে বিবেচনা করা হয় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত যে দেশ আছে, এই দেশগুলোর নেতা হিসাবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ইজ দ্য 7th in the most badly affected countries due to climate change in the world. জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বাজেভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পজিশন হচ্ছে 7ম। আপনারা জানেন জনসংখ্যাও কিন্তু বাংলাদেশ 7ম। সো এত ছোট একটা দেশ, এতগুলো মানুষ বসবাস করে, বিশ্বে 200টা দেশের মধ্যে সবচেয়ে খারাপভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার পজিশন যদি হয় 7ম, এই দেশটা খুবই চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকে বা বাঁচে। তো এই ধরনের দেশের খুব বেশি প্রত্যাশা ছিল ফ্রম COP29, প্রত্যাশাগুলো ফুলফিল হয়নি। এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলেন, আপনাদের কারো কোনো কোয়েরিজ থাকলে প্লিজ আস্ক। স্যার জনসংখ্যায় মেবি 8ম আর রেমিটেন্সে 7ম। ওকে, তাহলে জনসংখ্যা 8ম, মেক মি কারেক্ট, ঠিক আছে? কারেক্ট করে নিয়ে এবার আসি, চলেন আজকের ডিসকাশনে যে বাংলাদেশ COP29। আচ্ছা, আমি যে কথা বলি আপনারা কি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন নাকি আপনারা অন্য কোনো কাজ করতেছেন বলেন তো? মাঝে মাঝে আপনাদের মানে এটাকে কি বলে, ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ স্যারকে আমার এত ভালো লাগে, ওনার কথা আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনি।
উনি মাঝে মাঝে বলে যে কান ফাটানো নীরবতা। চিন্তা করা যায়, মানে এমন নীরবতা যে নীরবতা অসহ্য নীরবতা। মাঝে মাঝে আপনাদের নীরবতা শুনলে আমি অবাক হই যে আপনারা কি আসলে মনোযোগ দিয়ে কথা শুনতেছেন নাকি ইউ আর জাস্ট অনলাইন অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, আমি জানি না। যদি ব্যস্ত, স্যার শুনতেছিলাম। ওকে ওকে, তাহলে দেখেন আমরা চলেন আমরা COP29 কি এক্সপেকটেশনস ছিল, কি রিয়েলিটিস হয়েছে, একটু ঠান্ডা মাথায় গল্প আকারে দেখি। প্রথমেই মাথায় রাখেন এটা মুখস্থ করব না, মুখস্থ করার টেন্ডেন্সি যাতে মাথায় না থাকে। উই উইল জাস্ট হ্যাভ আ গসিপ রিগার্ডিং দ্যাট। গল্প করবো, তাহলে অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। আজকে ফেসবুকে একটা ক্লাস হয়েছে কিছুক্ষণ আগে টার্নিং পয়েন্টের পেজ থেকে, আপনারা সময় পেলে একটু দেখেন। ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আমি একটু আগে কথা বলেছি নিজেই, বেসিক কিছু ইনস্ট্রাকশনস ছিল, ওই কমন কথাবার্তাই আপনারা শুনলে অনেক কিছু ভ্যালু অ্যাড হতে পারে, ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, কিছু সাজেশনস ছিল, রিসেন্ট কিছু টপিক ছিল, আরো কিছু কথাবার্তা ছিল, দেখেন ওটা পেজে আছে। ওকে, COP29 এর এক্সপেকটেশনস ভার্সেস রিয়েলিটিস, আমাদের কি কি প্রত্যাশা ছিল আর কি কি আমরা পেয়েছি বাস্তবে। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, মনোযোগ দেন, প্রত্যেকটা লাইন আমরা বুঝে বুঝে পড়বো। ওকে, ফার্স্ট COP29 কি, আমরা এটা আগে বলি যে হোয়াট ইজ রিয়েলি COP29। আমরা দেখি যে COP29 is the United Nations Climate Change Conference, যেটা নাকি হয়েছিল টুক প্লেস ইন বাকু। বাকুটা কোথায়? আজারবাইজান। কবে হয়েছিল? ফ্রম 11 to 22 নভেম্বর 2024। এটা একদিন আবার বাড়ছে, 22 নভেম্বর শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হয়েছে 23 নভেম্বর। ওই ঝগড়াঝাটি থামে নাই বিশ্ব নেতাদের সাথে গরিব দেশগুলোর, এই জন্য একদিন এক্সটেন্ড করছিল আর কি। এটা সভাপতি কে ছিল? প্রেসাইডেড বাই মুখতার বাবায়েভ, আজারবাইজানের মানুষ আর কি। আচ্ছা, এবার দেখি ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স টেক প্লেস এভরি ইয়ার। প্রত্যেক বছর এটা কিন্তু অনুষ্ঠিত হয় এই কনফারেন্সটা। ইট ইজ, এখানে ছোট একটা ভুল করছে এটা টাইপিং এর সময়, এখানে টেক না টেক্স হবে। হ্যাঁ, টেক্স, দ্বিতীয় লাইনের ভার্বটা একটু ঠিক করে নিন আপনারা, টেক্স হবে। ঠিক আছে, ধরতে পারছেন কোথায়? জি স্যার। ওকে, ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স টেকস প্লেস এভরি ইয়ার, এটা প্রতি বছরই হয়। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি মাল্টিল্যাটারাল ডিসিশন মেকিং ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ দ্যাট ব্রিংস টুগেদার অলমোস্ট এভরি কান্ট্রি অন আর্থ। পৃথিবীতে এটাই একমাত্র এই বিভিন্ন দেশের একটা সম্মেলন যেখানে পরিবেশ নিয়ে কথা হয়, যেখানে মোটামুটি সব দেশই অংশগ্রহণ করে। সহজ ভাষায় বলতে গেলে বা সহজভাবে বলতে গেলে, টু পুট ইট সিম্পলি, দ্য কপ, যেটাকে আমরা কনফারেন্স অফ দ্য পার্টিস বলি, COP, দ্য কপ ইজ ওয়ার দ্য ওয়ার্ল্ড কামস টুগেদার টু অ্যাগ্রি অন অ্যাকশনস টু অ্যাড্রেস দ্য ক্লাইমেট ক্রাইসিস, such as limiting the global temperature rise to 1.5 degrees Celsius, helping vulnerable communities adapt to the effects of climate change, and achieving net zero emissions by 2050. অর্থাৎ যে গল্পগুলো আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, আমাদের বৈশ্বিক যে উষ্ণতা এটাকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা, তারপর হচ্ছে যে দেশগুলো সবচেয়ে বাজেভাবে প্রভাবিত হচ্ছে তাদেরকে অ্যাডাপ্ট করতে শিখাইতে যে খরচটা হবে এটা করানো, এবং 2050 সালের মধ্যে নেট জিরো ইমিশনের যে আমাদের টার্গেট আছে, যে আমাদের আর আমরা ইমিশন করব না কার্বন বাই 2050। কিভাবে হবে এটা হবে থ্রু ইউজিং সাস্টেনেবল বা রিনিউয়েবল এনার্জি, ফসিল ফিউয়েলকে ব্যবহার কমানোর মাধ্যমে, রিনিউয়েবল এনার্জি ব্যবহার বাড়ানোর মাধ্যমে এই সমস্ত এই যে এমিশনটাকে কমানো হবে। সো দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন আমাদের আজকের রাইটিং এ। দেখেন ইন্ট্রোডাকশনটা আবার ঠান্ডা মাথায়। আমরা প্রথমে বলেছি COP29 আসলে কি, আমরা বলেছি এটা একটা ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটা নাকি বাকুতে, আজারবাইজানের বাকুতে নভেম্বরের 11 থেকে 22 তারিখ পর্যন্ত হয়েছে। এই সভাপতি ছিলেন মুখতার বাবায়েভ। এরপর আমরা বলেছি যে জিনিসটা আসলে কি, কখন হয়। এটা সাধারণত প্রতি বছরই হয়। প্রথমে বলেছি জিনিসটা কি, কত তারিখে হয়েছে, সভাপতিকে, তারপর বললাম যে এটা প্রতি বছরই হয়। এটা এমন একটা সামিট, এটা এমন একটা ফোরাম, একমাত্র ফোরাম যেখানে প্রতি বছর প্রত্যেকটা দেশ
আসে, একসাথে মিলিত হয়, সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা বলেছি সহজভাবে বলতে গেলে এই কপ বা সিওপি বা কনফারেন্স অফ পার্টিস এটা হচ্ছে বিশ্বের একমাত্র ফোরাম যেখানে সবগুলো দেশের প্রতিনিধিরা বা নেতারা একত্র হয় এই ক্লাইমেট যে ক্রাইসিস, পরিবেশের বা জলবায়ুর যে সমস্যা, সেই সমস্যার সমাধানে তারা একত্রিত হয়। তারা কিছু কমিটমেন্টও করে, কিছু সমস্যা সমাধান নিয়ে কথা বলে। কি সমস্যা? যেমন তারা এই যে বৈশ্বিক উষ্ণতা হ্রাস নিয়ে কথা বলে, যে এটা 1.5 ডিগ্রির কম বা 1.5 ডিগ্রির মধ্যে রাখতে হবে। তারপর তারা এই যে উন্নয়নশীল বা গরিব দেশগুলোর ক্ষতি নিয়ে কথা বলে, তারা 2050 সালের মধ্যে নেট জিরো এমিশন নিয়ে কথা বলে। আমি কি ইন্ট্রোডাকশনটা বুঝাতে পারছি? ক্লিয়ার স্যার। বুঝতে পারছি আমরা। আপনারা আমার সাথে সরাসরি ক্লাসে থাকলে আমি আপনাদেরকে এখন একজন করে জিজ্ঞাসা করতাম যে আপনি কি বুঝছেন এটা নিজের ভাষায় বলেন। এখন কি কেউ আছেন ভলান্টিয়ার করে নিজের ভাষায় বলবেন? যতটুকু আলোচনা করেছি আমরা, শুধু ইন্ট্রোডাকশনটা বাংলায় বলবো স্যার? সবচেয়ে ভালো হয় যদি ইংরেজিতে বলেন। আচ্ছা বাংলায় বলেন, যতটুকু বুঝছেন, না মুখস্থ করে বলেন ভাই, যতটুকু ভূমিকা পারা যায় বলেন, বাংলায় বলেন। এখানে আমরা প্রথম বললাম হচ্ছে COP29 কি, এটা হচ্ছে ইউনাইটেড নেশন দ্বারা পরিচালিত একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে। এটা হচ্ছে গত মাসের 12 নভেম্বর মাসের 11 থেকে 22 তারিখের মধ্যে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে মোটামুটি একটা একমাত্র অনুষ্ঠান বা একমাত্র বিশ্ব কনফারেন্স যেখানে বিশ্বের প্রায় সকল দেশের নেতারাই অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর একবার এটা অনুষ্ঠিত হয়ে থাকে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে যে প্রতি বছর কি বলা যায় টেম্পারেচার বাড়তেছে তা কন্ট্রোলের ভিতরে রাখা এবং জিরো কার্বন ডাইঅক্সাইড জিরোতে নিয়ে আসা 2050 সালের মধ্যে। এবং যে বিশ্বে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো হয় জলবায়ু পরিবর্তনের ফলে, তাদেরকে এটার সাথে অ্যাডাপ্টেশন করানোর জন্য কাজ করা বা সেই সিদ্ধান্তগুলো নিয়ে। অ্যাডাপ্টেশন, মনে রাখবেন দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে মিটিগেশন আর অ্যাডাপ্টেশন। মিটিগেশনটা সারা বিশ্বের সবার জন্যই জরুরি, জলবায়ু পরিবর্তনটাকে প্রশমন করা বা মিটিগেট করা, কিন্তু অ্যাডাপ্টেশনটা শুধুমাত্র দরিদ্র দেশগুলোর জন্য দরকার। ওই যে কোনটা অ্যাডাপ্টেশন, কোনটা মনে আছে যেটা বললাম, পানির উপরে ভাসমান ক্ষেত তৈরি করে, এটা এক ধরনের অ্যাডাপ্টেশন। যে বন্যা হচ্ছে, আমরা বন্যার সাথে মিলিয়ে কিভাবে বাঁচতে হয়, বাঁচাটা শিখছি। আমাদের দেশে শুধু বন্যা না, আরো অনেক জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে। ধরেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে কি হয়? সমুদ্রের পানি ফসলের জমিতে ঢোকে, এতে ফসলের জমিতে লবণ চলে আসে, ফসল আর হয় না। যে জমিতে একবার লবণ চলে আসে ওই জমিতে আর ফসল ফলানো যায় না। চিন্তা করেন যে দরিদ্র কৃষক আমাদের, তার একমাত্র আয়ের সোর্স হচ্ছে জমির ফসল। সে ফসল যদি না, তার জমির জায়গাতে আছে ঠিক আছে, কিন্তু ধান এখন আর হচ্ছে না। কেন? এই জমিতে লবণ চলে আসছিল। তো এই মানুষটা কিভাবে বাঁচবে, কি খেয়ে বাঁচবে? তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এমন ধান উদ্ভাবন করতে হবে যেটা লবণ সহিষ্ণু, লবণ মাটিতেও যেটা জন্মায়। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? এই যে তাহলে এরকম ধান উদ্ভাবন করতে সেটা গবেষণা করা লাগবে, গবেষণার জন্য খরচ আছে, সেই খরচ কে দিবে? এটাই হচ্ছে অ্যাডাপ্টেশনের জন্য ব্যয়। ঠিক আছে, অ্যাডাপ্টেশন, হাউ উই ক্যান লিভ উইথ দ্য চেঞ্জড সিচুয়েশন। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যাডাপ্টেশন। এটার জন্য খরচ আছে, অবশ্যই খরচ আছে। এই খরচটা দিতে বাধ্য কারা? ধনী দেশরা। So that was our introduction regarding COP29. এবারে চলেন আরো কিছু কথা আমরা বলি। এখান থেকে আমাদের কি কি প্রত্যাশা ছিল? নাও উই উইল বি টকিং অ্যাবাউট দোজ এক্সপেকটেশনস বা প্রত্যাশা। জাস্ট যেভাবে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনছেন, আর কিছুক্ষণ ধৈর্য ধরে থাকেন, ট্রাস্ট মি, এই টপিক আপনাকে মুখস্থ করতে হবে না, এমনিতেই পারবেন ইনশাল্লাহ। জাস্ট চুপচাপ মনোযোগ দিয়ে থাকেন, যদি নিজেকে না ঠকান। আর যদি হিপোক্রিসি করেন তাহলে কিন্তু হবে না। ওকে, মনোযোগ দেন। Now we will be talking about what sort of things we really expected from this COP29. কি আমরা আশা করেছিলাম? So COP29 was supposed to bring together world leaders and negotiators from the member states of the United Nations Framework Convention on Climate Change, যেটাকে আমরা সংক্ষেপে UNFCCC বলি, to further global progress with business leaders, young people, climate scientists, indigenous people, and civil society, sharing insights and best practices to strengthen global, collective, and inclusive climate action. অনেক বড় একটা লাইন।
চলেন লাইনটাকে ভেঙে ভেঙে বুঝি, নিজেদের ভাষায় ছোট করে লাইনটাকে বলতে শিখি, যেটাকে আমি কিভাবে ভাঙবো বা কিভাবে বুঝবো। লাইনটার মিনিং হচ্ছে কি, COP29 এর কাছ থেকে আশা করা হয়েছিল বা এটা করার কথা ছিল, কি করার কথা ছিল, বিশ্বর যারা নেতা, বড় বড় দেশের যে নেতারা আছে, ওয়ার্ল্ড লিডার্স, এবং যারা আলোচক মানে যারা নেগোসিয়েশন করতে এসেছে, হু আর কল্ড নেগোসিয়েটরস, তারা কি করবে, তারা গ্লোবাল প্রোগ্রেস বা বৈশ্বিক উন্নতিকে আরো এগিয়ে নেবে। তারা বিশ্বের যে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর নেতা আছে তাদের সাথে বসবে, যুব সমাজের সাথে বসবে। যুব সমাজটা বেশি করে বলা আছে, বিশেষ করে আপনারা জানেন, আপনারা গ্রেটা থুনবার্গের কথা শুনেছেন তাই না? এটা ছোট্ট একটা মেয়ে, স্কুল পড়ুয়া একটা মেয়ে, হ্যাঁ, সে কিন্তু একা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল গত কয়েক বছর ধরে। এই মেয়েটা আপনারা মনে রাখেন, এর সামনে হয়তো মালালা ইউসুফ জাইয়ের মতো এও নোবেল পুরস্কার পেতে পারে, যদি পায় অবাক হওয়ার কিছু থাকবে না। হ্যাঁ, ফ্রাইডেজ ফর ফিউচার এরকম একটা ব্যাপার আছে না? হ্যাঁ, এটার প্রবক্তা কিন্তু হচ্ছে এই ছোট্ট মেয়েটা। এখন ইয়াং পিপল, তারপর পরিবেশ বিজ্ঞানী, ক্লাইমেট সায়েন্টিস্ট, তারপর যারা ক্ষতিগ্রস্ত পিপল, ইন্ডিজিনাস পিপল, এবং যারা সিভিল সোসাইটি, সবাইকে নিয়ে বসে তারা পুরো বিশ্বটাকে শক্তিশালী করবে, তারা ইনক্লুসিভ ক্লাইমেট অ্যাকশন নিবে, এটাই এবার আশা করা ছিল বা এটাই করার কথা ছিল। তাহলে লাইনটা কি আবার বলি, লাইনটার বেসিক কথা হচ্ছে, COP29 এর কাছ থেকে আশা করা হয়েছিল যে এবার তারা বিশ্বের সব বিশ্ব নেতারা, ব্যবসায়ী গোষ্ঠীর নেতারা, যুব সমাজ, তারপর হচ্ছে পরিবেশ বিজ্ঞানী, এরকম আরো যারা সব স্টেক হোল্ডার্স আছে, যারা অংশীজন আছে, সবার সাথে বসে বৈশ্বিক উন্নতি মানে বিশ্বের উন্নতিকে কিভাবে আরো বাড়ানো যায়, কিভাবে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ, খেয়াল করেন, ইনক্লুসিভ ক্লাইমেট অ্যাকশন, অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করা যায়, এই সব ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটা আশা করা ছিল। পরের লাইনটা যদি দেখি আমরা, among the key priorities of COP29 were securing a new goal on climate finance, জলবায়ু ফাইন্যান্স বা ক্লাইমেট ফাইন্যান্সের উপর একটা নতুন একটা লক্ষ্য সৃষ্টি করার কথা ছিল, ensuring every country has the means to get to take much stronger climate action, প্রত্যেকটা দেশ তার নিজের যতটুকু সম্ভব সামর্থ্যের মধ্যে থেকে আরো বেশি জলবায়ু মানে সপক্ষে তাদের কাজ করার কথা ছিল, স্ল্যাশিং গ্রিন হাউস গ্যাস এমিশনস অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিস, গ্রিন হাউস গ্যাস নির্গমনকে কমানোর কথা বা হ্রাস করার কথা ছিল, এবং রেজিলিয়েন্ট কমিউনিটিস তৈরি করার কথা ছিল। রেজিলিয়েন্ট একটা চমৎকার একটা শব্দ। রেজিলিয়েন্ট মানে কি, আপনারা সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা পড়েছেন না? সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, কবিতাটা পড়েছেন কখনো? ওই যে জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়, এরকম একটা লাইন আছে কিন্তু। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড রেজিলিয়েন্ট। ঠিক আছে, যে বিপদ আসবে, হ্যাঁ দুর্মর, রাইট, বিপদ আসবে, বাধা বিপত্তি আসবে, ক্ষয়ক্ষতি হবে, কষ্ট পাবো, কিন্তু ভেঙে পড়বো না, কিন্তু দাঁড়িয়ে থাকবো, টিকে থাকবে। যে টিকে থাকা, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড রেজিলিয়েন্ট। আপনারা জানেন বিশ্বে বাংলাদেশ রেজিলিয়েন্ট একটা দেশ হিসেবে পরিচিত। এটা মোটেও আমরা গর্ব করে বলতেছি না, দিস ইজ রিয়েলি ফ্যাক্ট, বাস্তবে ফ্যাক্ট। এটা আমি এখন একটু সার্কাস্টিক ওয়েতে কথাগুলো বলবো আপনাদের মনে রাখার জন্য, কিন্তু কথাগুলো একদমই সত্য। সার্কাস্টিক কি, আপনারা দেখেন COVID-19 আসছে 2019 সালের শেষে, বাংলাদেশে COVID-19 2020 সালের 8ই মার্চ প্রথম ধরা পড়ে। COVID-19 বা করোনা ভাইরাস আজ থেকে 3-4 বছর আগের কথা। এর ফলে আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, ইউরোপেও লাখ লাখ মানুষ মারা গেছে, পাশের দেশ ভারতেও অনেক মানুষ মারা গেছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে আশঙ্কা করা হয়েছিল যে রাস্তায় মানুষজন মরে পড়ে থাকবে, আশঙ্কা করা হয়েছিল, ভয় পাওয়া হয়েছিল, আশা করা না, আশঙ্কা করা হয়েছিল। উই ওয়ার অ্যাফ্রেড। বাংলাদেশে কি তা হয়েছে? হয়নি। মানে সৃষ্টিকর্তার বিশেষ রহমতে আমরা বেঁচেছিলাম, আর কিছু না। এখানে এমন কোনো জিনিস নাই আমাদের শরীরের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী, ব্যাপারটা এরকম না, এটা সৃষ্টিকর্তার বিশেষ রহমত। আমার এখনো মনে আছে, আমি তখন ব্যাংকে চাকরি করতাম, করোনা ভাইরাস যখন তুঙ্গে, আমাদের একটা নতুন টার্ম হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম, বাসায় বসে কাজ করা।
সবাই বাসা থেকে কাজ করতো, যা যা কম্পিউটারে কাজ করতো, whatever। তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এই যে রেজিলিয়েন্স, তারপর আরেকটা মজার জিনিস হচ্ছে মানে এটা কিভাবে বলা, এত ছোট একটা দেশ, এত বেশি মানুষ, এত বেশি মানে বাজে আমাদের সিস্টেমস, আমাদের ফ্যাসিলিটিস, আমাদের নাই ভালো এডুকেশন সিস্টেম, আমাদের নাই ভালো মেডিকেশন সিস্টেম, অসুস্থ হলে হাসপাতালে গিয়ে মানে সেখানেও চিকিৎসা নাই, পুষ্টিকর খাবার নাই, সব যেদিকে তাকান শুধু নাই 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 নাই, সমস্যা সমস্যা, দুর্নীতি, এটা সেটা, রাস্তায় হাঁটতেছি কোনো নিরাপত্তা নেই, হোয়াটএভার। এত কিছুর মধ্যেও কিন্তু আমরা টিকে থাকি, বেঁচে থাকি এবং সগৌরবে বেঁচে থাকি, এটাই সত্য। আবার এই জলবায়ুর কথা যদি বলেন, শুধুমাত্র ক্লাইমেট, এই যে ন্যাচারাল যত ডিজাস্টার্স আছে, প্রাকৃতিক দুর্যোগ, আপনি যদি একটু তাকান, বেশি না, গত 60-70 বছরের দিকে যদি তাকান, 80, 85, 86, 87, 88, 89, 90, এত ভয়াবহ ঝড় বন্যা বাংলাদেশে। আমরা যদি হালের 2006 সালের কথা বলি বা একটু পেছনে গিয়ে 70 সালের কথা বলি, ঝড় 2 লাখ 3 লাখ মানুষ মারা গেছে। তারপর 71 সালের যে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন পিছাই গিয়েছিল 70 সালে। 2006 সালে আমরা তো নিজের চোখে দেখা, তাই না, সিডার, 7 সালে আইলা, এইটা সেটা, এত কিছুর পরেও বাংলাদেশ, হ্যাঁ, এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশ সগৌরবে টিকে থাকে। দ্যাট ইজ দ্য রিজন উই আর বিং কল্ড এ রেজিলিয়েন্ট নেশন। আমাদেরকে দুর্মর জাতি বলা হয়, মানে যে এত আঘাতের পরেও কিন্তু সে দাঁড়িয়ে থাকে। এই রেজিলিয়েন্স ফ্যাক্টরটাই সারা বিশ্ব আমাদের কাছ থেকে শিখতে চায়, যে ভাই তোমাদের কি এমন আছে মানসিক জোর, যে কারণে এত সমস্যার মধ্যে তোমরা এইভাবে বা এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে থাকো। দ্যাট ইজ দ্য ওয়ার্ড রেজিলিয়েন্স। হ্যাঁ, রেজিলিয়েন্ট। তো রেজিলিয়েন্ট কমিউনিটি বিল্ড আপ করা, এটাও কিন্তু একটা এক্সপেকটেশন ছিল COP29 এর কাছ থেকে। তার মানে দেখেন, আমরা পরে যে ভূমিকাটা দেখলাম খুব সুন্দর করে, ভূমিকার পরে আমরা দেখতেছি যে what were the expectations from COP29। আমরা দেখেছি COP29 এর প্রত্যাশা ছিল বিশ্ব নেতারা সবার সাথে বসবেন, সবার সাথে মানে কাদের সাথে, ব্যবসায়ী গোষ্ঠী, পরিবেশ যারা বিজ্ঞানী আছেন, ইয়াং জেনারেশন আছেন, ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, রাইট, এদের সাথে বসে বৈশ্বিক উন্নতি কিভাবে আরো বাড়ানো যায়। আই রিপিট, ওয়ার্ডগুলো খেয়াল রাখবেন, গ্লোবাল প্রোগ্রেস, বৈশ্বিক উন্নতি কিভাবে আরো সাস্টেইনেবল করা যায়, কিভাবে ইনক্লুসিভ ক্লাইমেট অ্যাকশন, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, ইনক্লুসিভ ক্লাইমেট অ্যাকশন, অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কার্যক্রম কিভাবে গ্রহণ করা যায়, তারা কিভাবে রেজিলিয়েন্ট কমিউনিটি ডেভেলপ করা যায়, এইসব নিয়ে তারা ভাববেন। এটা আশা করা হয়েছিল যে জলবায়ু পরিবর্তন কমানো, মিটিগেশন, অ্যাডাপ্টেশন নিয়ে ভাববেন, এইসব আশা করার কথা ছিল। বাস্তবতা কি দেখি, এখানে আরো কিছু ডেটা আমরা দেখি, চলেন কিছু ডেটা একটু দেখতে হয়। আরো কিছু ফোকাস ছিল, যেমন also in focus were the next round of national climate plans or NDCs currently being developed by countries ahead of next year's deadline, and ensure these bolder, fully implementable and investable strategies and targets are economy-wide focus on transitioning away from, এই লাইনগুলো খেয়াল করেন, ফসিল ফিউয়েলস and keep the world on track to 1.5 degree of warming। এত কিছু কথা ঘুরিয়ে ফিরিয়ে বেসিক কথা সেম, সেটা হচ্ছে ফসিল ফিউয়েল বা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, ট্রানজিশনিং অ্যাওয়ে ফ্রম ফসিল ফিউয়েলস, এতটুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ এতক্ষণ যা পড়লাম। তারপর হচ্ছে বিশ্বকে সঠিক রাস্তায় রাখা, কোন কিসের সঠিক রাস্তায়, যাতে করে আমাদের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এইগুলো করবে, এটা আশা করা ছিল যে সবাই ন্যাশনাল ক্লাইমেট প্ল্যান বা প্রত্যেকটা দেশে একটা ক্লাইমেট প্ল্যান থাকবে। আমাদেরও কিন্তু নাপা আছে, ন্যাশনাল অ্যাকসেপ্টেড ক্লাইমেট প্ল্যান, যেটাকে বাংলাদেশে NAPA বলি। এবার দেখেন, অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস গ্লোবাল পলিসি মডেল, যেটাকে GPM বলি, GPM গ্লোবাল পলিসি মডেল, ডেভেলপিং কান্ট্রিজ উইল নিড অ্যারাউন্ড, এই কথাটাই আমি আসতেছিলাম, এই দেখেন গ্লোবাল, এই মনোযোগ দিন, এই ডাটাটা একটু মনোযোগ দিন, আমাদের দরকার ট্রিলিয়ন ডলার অ্যাকর্ডিং টু GPM গ্লোবাল পলিসি মডেল। $1.1 ট্রিলিয়ন দরকার ছিল ফর ক্লাইমেট ফাইন্যান্স ফ্রম 2025। 2025 সাল থেকে 1.1 ট্রিলিয়ন দরকার ছিল, যেটা আরো বেশি লাগবে, 1.8 ট্রিলিয়ন লাগবে 2030 সাল থেকে। এটা কোত্থেকে আসবে? The multilateral development banks will be a significant source of these new collective quantified goals, যেটাকে NCQG বলি। এগুলো ছিল প্রত্যাশা।
এবার আসি, দ্য নিউ গোল উইল রিপ্লেস দ্য কারেন্ট ক্লাইমেট ফাইন্যান্স টার্গেট অফ 100 বিলিয়ন অ্যানুয়ালি বাই 2020 সেট অ্যাট COP 15, যেটা আমি আমাদের আজকে ক্লাসের গল্পে বলেছিলাম। কোপেনহেগেনে 2020 সালে, সরি কোপেনহেগেনে COP 15 যেটা 2009 সালে হয়েছিল, তখন যেটা হয়েছিল যে আমরা এই বলেছিলাম যে 2020 সাল থেকে $100 বিলিয়ন লাগবে, এটা তখনকার কথা ছিল। এটা কিন্তু এখন বেড়ে হয়েছে যে বিলিয়ন ডলারের হবে না, ট্রিলিয়ন ডলার লাগবে। 1.1 ট্রিলিয়ন ডলার লাগবে 2025 সাল থেকে, 30 সাল থেকে লাগবে 1.8 ট্রিলিয়ন ডলার। দেখি বাস্তবতা কি হয়েছে, আসেন। বাস্তবতা হয়েছে কি, এই যে এইটা হচ্ছে আমাদের বাস্তবতা। প্রথমে বাস্তবতা দেখেন, নো রিয়েল মানি অন দ্য টেবিল, অর্থাৎ যা টাকা আছে সব মুখে মুখে, মুখে মুখে টাকা, এই দিব দিচ্ছি, বড় বড় ওয়াদা, এটা সেটা, বাস্তবে কোনো পয়সা কিন্তু নাই। তার ব্যাখ্যা কি দিয়েছে দেখেন, 300 বিলিয়ন ক্লাইমেট ফাইন্যান্স ফান্ড ক্ল্যাম্পড, অর্থাৎ সিদ্ধান্ত হয়েছে বছরে যেটা আগে 100 বিলিয়ন ছিল, এটা এখন ধনী দেশগুলো বলবে আমরা তো 3 গুণ বাড়িয়েছি, 300 বিলিয়ন ডলার করেছি। কিন্তু এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, চলেন শুভঙ্করের ফাঁকিটা একটু দেখি। যারা আনমিউট করা আছেন আমি রিকোয়েস্ট করছি মিউট করেন, আপনারা অন্যদের ডিস্টার্ব হচ্ছে। মোস্তাফিজুর রহমান সাহেব প্লিজ মিউট ইউর ফোন। ওকে, দেখেন, while a broader target of 1.3 trillion annually by 2035 was adopted, যেখানে কথা ছিল 1.3 ট্রিলিয়ন ডলার দিবে 2035 সালের মধ্যে, মাত্র 300 বিলিয়ন ডলার এটা ডেজিগনেটেড ফর গ্র্যান্টস এন্ড লো ইন্টারেস্ট লোনস। খেয়াল করেন, এটা কিন্তু পুরোটা গ্র্যান্ট না, মানে পুরোটা দিয়ে দিচ্ছে ব্যাপারটা তা না, এখানে লোন দিচ্ছে। আমরা কি লোন আকারে টাকা চেয়েছি? লোনে তো আমরা এমনি জর্জরিত। বাংলাদেশের মতো দেশ, আমরা অন্যদের কথা না বলি, আমাদের এই মুহূর্তে 103 বিলিয়ন ডলার ফরেন লোন। আবার বলি, অ্যাজ অন নাও আমাদের বৈদেশিক লোন, বিদেশের বিভিন্ন দেশ আমাদের কাছ থেকে 103 বিলিয়ন টাকা পায়, সরি ডলার পায়, টাকা না, টাকা পাইলে তো ভালো হইতো, টাকা পরিশোধ করে দিতাম, ডলার পায়। এটাকে যদি টাকা কনভার্ট করেন, আপনার আমার প্রত্যেকের মাথা পিছু ঋণের পরিমাণ 1 লক্ষ টাকা। এর মানে কালকে যে নবজাতক জন্ম নিবে, সে বাংলাদেশি নাগরিক কালকে জন্ম নিবে, সে 1 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম নিবে। এরকম একটা দেশ, চিন্তা করেন, মরার উপরে আবার খাড়ার ঘা, দেশটা এমনি সমস্যা জর্জরিত, তার মধ্যে জলবায়ু পরিবর্তন যা আমরা সৃষ্টি করিনি, সৃষ্টি করছে উন্নত দেশ। সেই পরিবর্তন মোকাবেলা করতে আমার টাকা লাগবে, সেই টাকা তারা আমাকে আবার ধার দিচ্ছে, লোন দিচ্ছে। আমি কি কথাটাকে বুঝাইতে পারছি? আপনারা কি? জি স্যার। তো সেই আমি তো ভাই এমনিতেই লোনে জর্জরিত। যে কাজ করেছো তুমি অপকর্ম, সেই অপকর্মের ফল ভোগ করার জন্য তোমার কাছ থেকে টাকা লোন নিতে হচ্ছে আমার। এটা তো প্রহসন ছাড়া আর কিছু না, ইটস সিম্পলি ক্রুয়েল মকারি, মানে বিভৎস প্রহসন যেটা বলে গরিব দেশগুলোর সাথে, জাস্ট ওটাই করছে ধনী দেশগুলো। এটা আমরা এখানে বলার চেষ্টা করেছি, মনোযোগ দেন। And low interest loans from developed countries to aid the developing world in transitioning to low carbon economies and preparing for climate change effects. Under the deal, the majority of the funding is expected to come from private investment and alternative sources, such as proposed levies on fossil fuels and frequent flyers, which remain under discussion. এটাও যে ঠিকঠাক হয়েছে তা না, এটা এখন আলোচনার মধ্যে আছে। এখানে এই ভদ্রলোকের কথাটা একটু খেয়াল করেন, মোহাম্মদ অ্যাডো ওনার উক্তিটা খেয়াল করেন। দ্য রিচ ওয়ার্ল্ড স্টেজড এ গ্রেট এসকেপ ইন বাকু। ধনী বিশ্ব বা বিশ্বের ধনী দেশগুলো তারা বাকুতে, বাকু মানে আজারবাইজানের এই COP 29-এ একটা গ্রেট এসকেপ পেয়েছে, মানে তারা একটা কি বলে, একটা ধোকা দিয়ে চলে গেছে, পালায় চলে গেছে, গরিব দেশগুলোকে ফাঁকিবাজি দিয়ে তারা চলে গেছে, এটা কোনো কাজই হয়নি। ওকে, এটা কে বলেছে? এটা বলেছে মোহাম্মদ অ্যাডো। উনি কেনিয়ান ডিরেক্টর অফ পাওয়ার শিফট আফ্রিকা, একটা থিঙ্ক ট্যাঙ্কের উনি প্রধান। তাহলে আমরা প্রথম দেখলাম কি COP 29-এ কি হয়েছে। ফার্স্ট থিং হচ্ছে নো রিয়েল মানি অন দ্য টেবিল, যাই আলোচনা হচ্ছে সব শুভঙ্করের ফাঁকি, টেবিলে কোনো বাস্তব টাকা নাই, মানে রিয়েল মানি নাই। সেকেন্ড যদি একটু দেখার চেষ্টা করি আমরা, পরেরটা দেখেন, ফেইলিয়ার to explicitly repeat the call for a transition away from fossil fuel, জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বকে
এই যে টেকসই জ্বালানিতে নেয়া বা এটাকে কি বলে রিনিউয়েবল জ্বালানিতে নেয়া বা রিনিউয়েবল এনার্জি ব্যবহারে নেয়া, এটা করতেও এই COP29 ব্যর্থ হয়েছে নেতারা। A call to transition away from coal, oil and gas, কয়লা, তেল এবং গ্যাস, যেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি, made during the last year's COP28 summit in Dubai. দুবাইতে গত বছর COP28 এই ডিসিশনটা হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটসে। এটা this was touted as ground breaking, the first time that 200 countries including top oil and gas producers like Saudi Arabia and the US acknowledged the need to phase down fossil fuels. অর্থাৎ দুবাইতে গত বছর 200টা দেশ মিলে প্রতিজ্ঞা করেছিল। কোন কোন দেশ? সেখানে সৌদি আরবিয়া ছিল, সেখানে দুবাই নিজেও একটা অয়েল এক্সপোর্টিং কান্ট্রি, সেখানে আমেরিকা ছিল। তারা বলেছে এই জীবাশ্ম জ্বালানি আমাদের জন্য ক্ষতিকর, আমরা একটা গ্রাউন্ড ব্রেকিং সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তটা কি? জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসবো। মানে এমন ধরনের বিরক্তিকর, এরা এগুলো মুখে মুখে বলে, আবার এক বছর মানে কিছুদিন যেতে না যেতে ভুলে একটু পরে দেখবেন আছে ওয়ার্ল্ড লিডাররা এভাবে বলে যে ফসিল ফিউলস আর জিওজি, গিফট অফ গড, তো এটা ব্যবহার করতেই হবে, আল্লাহর দেয়া নিয়ামত, এটা ব্যবহার করব, এর ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইসব ভুয়া কথা বলে লাভ নেই। এটা হচ্ছে গ্লোবাল লিডারদের মতামত। এখন ওনারা এটা কেন বলতেছে? ওনারা কি চায় না যে পরিবেশ রক্ষা পাক? ওনারা চায়, কিন্তু পয়েন্ট হচ্ছে কি, ফসিল ফিউয়েল ব্যবহার করা সবচেয়ে সস্তা, এটা পাওয়া খুব সহজ, এটা ব্যবহারে সস্তা, সহজে কম খরচে শিল্প উৎপাদন করা যায়, মানে কম খরচে তারা ধনী হইতে পারে। তো ক্ষতি যা হওয়ার তা তো আর ওনাদের একার হচ্ছে না, পুরো বিশ্বের হচ্ছে, কিন্তু লাভবান ওনারা একারা হচ্ছে। আপনারা পয়েন্টটা নিশ্চয়ই ধরতে পারছেন, সিম্পল ম্যাথ, ইকুয়েশনটা খুব সহজ। এই কারণে ফসিল ফিউয়েল ব্যবহারে তারা আগ্রহী, এই কারণে এখনো তারা সেখান থেকে বের হয়ে আসতে পারে নাই। COP29 এটা অনেক বড় একটা ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। ওকে, but the latest talks only refer to the Dubai deal without explicitly repeating the call for a transition away from fossil fuel. ফসিল ফিউয়েল ব্যবহার করে থেকে যে বিরত থাকবে এরকম কোনো নীতি, এরকম কোনো প্রমিস এবার তারা করে নাই। যেটা আগে প্রমিস করছিল আগেরবার, এবার সেই প্রমিসটাও নাই। থার্ড যদি দেখি আমরা, নিউ কার্বন ক্রেডিট ট্রেডিং রুলস অ্যাপ্রুভড। এবার একটা নতুন ট্রেডিং রুল, ট্রেডিং মানে কেনা বেচা, কি কেনা বেচা করবে? কার্বন ক্রেডিট। কার্বন ক্রেডিট মানেটা কি? এটা একটা ইন্টারেস্টিং টার্ম। জিনিসটা হচ্ছে পৃথিবীর, আমরা আজকে আলোচনার শুরুতে গল্পে বলেছি, বিভিন্ন দেশ যারা অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে, আমাদের মতো ছোট দেশ যারা গ্রিন হাউস গ্যাস চাইলে নিঃসরণ করতে পারি না। এ কারণে বড় দেশগুলো বলে কি, যে তুমি তো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করতে পারো না, আমি বায়ুমণ্ডলের ধরেন 100 টাকার ক্ষতি করেছি বায়ুমণ্ডলকে, তাহলে ভাই তুমি যেহেতু বায়ুমণ্ডলে 100 টাকা ক্ষতি করো নাই, এই নাও আমি তোমাকে 100 টাকা থেকে 10 টাকা দিলাম। এটাকে বলে কার্বন ট্যাক্সিং। অর্থাৎ যে দেশটা জলবায়ু পরিবর্তন করছে, পরিবেশকে নষ্ট করছে, সে পেমেন্ট করতেছে কাকে? যে পরিবেশকে নষ্ট করতেছে না তাকে। ঠিক আছে, এটাকে বলে কার্বন ট্যাক্সিং, সহজ ভাষায় বুঝতে গেলে। এটা যদি একটু পড়ি আমরা, দেখেন নিউ রুলস। এই আপনারা অনেকে চলে যাচ্ছেন, আমি কি ক্লাস দ্রুত শেষ করে দিব? আর ইউ গেটিং বোর্ড? বিরক্ত হচ্ছেন? নো স্যার, নো স্যার। ওকে, না অনেকে লিভ নিচ্ছেন, তাই বললাম যে আপনারা, আমি কি অনেক সময় নিয়ে বিরক্ত করে ফেলতেছি কিনা আপনাদের ব্যাপার। আচ্ছা দেখেন, নিউ রুলস অ্যালাউইং wealthy high emission countries to buy carbon cutting offsets from developing nations were approved this week. এই সপ্তাহে এই নতুন একটা রুল অ্যাপ্রুভ হয়েছে, যার মাধ্যমে ধনী দেশগুলো, এই যারা পরিবেশকে নষ্ট করছে, তারা গরিব দেশের কাছে কার্বন ট্যারিফটা কি তারা বিক্রি করতে পারবে। This initiative, known as Article 6 of the Paris Agreement, establishes frameworks for both direct country-to-country carbon trading and UN-regulated marketplace. Proponents believe this. Proponents মানে যারা এই তত্ত্বের প্রবক্তা বা উদ্যোক্তা, তারা বিশ্বাস করে যে proponents believe this could channel vital investment into developing nations. এই নীতির ফলে ধনী দেশগুলো থেকে গরিব বা উন্নয়নশীল দেশে কিছু পয়সা যাবে, where many carbon credits are generated through activities like reforestation, protecting carbon skins and transitioning to clean energy. এই সবের মাধ্যমে এই ট্যাক্সিংটা হবে। However, এই হাউএভারে এসে সমস্যা দেখেন। হাউএভার, যাই হোক, ক্রিটিক্স ওয়ার্ন দ্যাট, সমালোচকরা বলে যে, সতর্ক করেছে যে, উইদাউট স্ট্রিক্ট সেফগার্ডস দিস সিস্টেমস কুড বি এক্সপ্লয়েটেড
to greenwash climate targets, allowing leading polluters to delay meaningful emission reductions. অর্থাৎ সমালোচকরা বলে যে নীতি হয়েছে ঠিক আছে, কিন্তু এই নীতির যদি কড়াকড়ি ভাবে বাস্তবায়ন না হয়, এখানে যারা লিডিং পলিউটার্স আছে, যারা অনেক বড় দূষক, আপনারা E19 বা E9 এর নাম শুনেছেন না? মনে আছে? এমসিকিউতে পড়েছেন কিনা আপনারা? জলবায়ু পরিবর্তনকারী বা পরিবেশ দূষণকারী সবচেয়ে বেশি দূষণকারী দেশ। হ্যাঁ, ঘুমায় পড়ছেন নাকি সবাই? ওকে, আমেরিকা না আমেরিকা না, আমি একটা টার্ম বলেছি, E9 এরকম একটা টার্ম আছে আর কি। আচ্ছা দেখেন, আপনারা হয়তো জানেন না সেটা। আচ্ছা এদিকে তাকান। The unregulated carbon market has previously faced scandals, raising concerns about the effectiveness and integrity of these credits. মানে হচ্ছে কার্বন মার্কেট প্লেস করে দিয়েছেন, ধনী দেশগুলো কার্বন বিক্রি করবে, মানে কার্বন যতটুকু তারা বেশি পলিউট করেছে ওটা বিক্রি করবে গরিব দেশের কাছে বা যারা করেন এই পলিউট। কিন্তু এটাকে যদি রেগুলেটেড না করা হয়, এটা এখানে সুফল বয়ে আনবে না, এখানে স্ক্যান্ডালস হবে, এখানে মানে ইফেক্টিভ হবে না। আর যাই হোক, পরেরটা যদি আমরা দেখি, ডিসএগ্রিমেন্টস উইদিন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মানে আমরা যারা গরিব দেশ তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি আছে, এটাও COP29 দেখা গেছে। গরিব দেশগুলো নিজেরা ঝগড়া করে কিভাবে দেখেন, দ্য নেগোসিয়েশনস ওয়ার অলসো দ্য সিন অফ ডিসএগ্রিমেন্টস উইদিন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। দ্য লিয়েস্ট ডেভেলপিং কান্ট্রিজ ব্লক হ্যাড আস্কড দ্যাট ইট রিসিভ 220 বিলিয়ন পার ইয়ার। আমাদের মতো যারা দেশ আছে, স্বল্পোন্নত দেশ, তারা বলেছে যে আমাদের $220 বিলিয়ন লাগবে, কিন্তু যারা স্মল আইল্যান্ড স্টেট আছে, মানে ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, তারা বলতেছে না, তাদের হচ্ছে 39 বিলিয়ন লাগবে শুধু তাদের। তো এটা নিয়ে হচ্ছে দুই পক্ষের মধ্যে ডিবেট হয়েছে এবার COP29-এ। দিস ফিগার্স ডিড নট অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল ডিল। এর পরিবর্তে যেটা হয়েছে, ইনস্টিড ইট কলস ফর ট্রিপলিং আদার পাবলিক ফান্ডস দে রিসিভ বাই 2030। দ্য নেক্সট COP ইন ব্রাজিল ইন 2025, আগামী বছর ব্রাজিলে যে COP হবে সেখানে এটা নিয়ে আলোচনা হবে, পেন্ডিং রেখে দিয়েছে। ইজ এক্সপেক্টেড টু ইস্যু আ রিপোর্ট অন হাউ টু বুস্ট ক্লাইমেট ফাইন্যান্স ফর দিস কান্ট্রিজ। এখানে যে এত কিছু লিখেছি এর একটাই পারপাস, যাতে আপনারা ডিটেলসটা বোঝেন। তার মানে এই না যে লাইন বাই লাইন এভাবেই পরীক্ষাতে লিখতে হবে, আপনি শুধু মেইন পয়েন্টগুলো মনে রাখলেই হবে যদি COP29 নিয়ে লিখতে চান। আর এখান থেকে ভেতরে এর ব্যাখ্যাটা নিজের ভাষায় হবে, যে এলডিসিস বা এই যে ছোট স্মল আইল্যান্ড কান্ট্রিজ তার নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করেছে রিগার্ডিং দিস ক্লাইমেট ফাইন্যান্স, এবং এই ঝগড়াটা সেটেল হয় নাই। এটা নেক্সট COP25-এ সেটেল, সরি COP30-তে সেটেল হবে বলে রেখে দিয়েছে, যেটা অনুষ্ঠিত হবে ব্রাজিলে কবে, 2025 সালে, ইন 2025 COP30। এবার আসি আমাদের লাস্ট প্যারা। আমরা যেভাবে সুন্দর করে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা দেখেছি, তেমনি একটা কনক্লুডিং একটা প্যারা। এখানে দেখেন, রিচ কান্ট্রিজ বা ধনী দেশগুলো তারা ওয়াদা করেছে, হ্যাভ প্লেসড টু কন্ট্রিবিউট 300 বিলিয়ন a year by 2035 to help people, poorer nations combat the effects of climate change after 2 weeks of the intense negotiations at Baku. 2 সপ্তাহের তীব্র আলোচনার পরে বা তীব্র ঝগড়াঝাটির পরে ধনী দেশগুলো স্বীকার করেছে তারা 2035 সাল পর্যন্ত প্রত্যেক বছর $300 বিলিয়ন করে দিবে গরিব দেশগুলোকে to tackle this mitigation and adaptation for climate change. While this marks a significant increase from the previous 100 billion pledge, আগের বছরের বা আগের যেটা প্রমিস ছিল 100 বিলিয়ন, তার চেয়ে যদিও এটা বেশি, the deal has been sharply criticized by developing nations as woefully insufficient to address the scale of the climate crisis. উন্নয়নশীল দেশগুলো, গরিব দেশগুলো $1 ট্রিলিয়ন চাচ্ছে, আর সেখানে তারা দিচ্ছে মাত্র $300 বিলিয়ন। এই জন্য তারা সমালোচনা করেছে যে এটা যথেষ্ট না। এবার এই টার্মটা একটু খেয়াল করেন, দ্য কিক দ্য বিগ পলিউটার্স আউট, KBPO। এই ধরনের ছোট ছোট টার্ম যদি পরীক্ষাতে আপনার খাতাতে থাকে, KBPO, কিক দ্য বিগ পলিউটার্স আউট, বড় বড় দূষণকারী দেশগুলোকে লাথি মেরে বের করে দেয়, ব্যাপারটা এরকম আর কি। তাই না, মজাকর টার্ম। হ্যাঁ, এই টার্ম মানে কি, যে ওই যে E19 পরিবেশ দূষণকারী 19, এদেরকে সাহায্য করতে হবে, ব্যাপারটা এরকম। এটা একটা এনজিওর কোয়ালিশন বা এনজিওর একটা গ্রুপ, তারা অ্যানালাইসিস করে দেখিয়েছে যে more than 1700 people linked to fossil fuel
ইন্টারেস্ট অ্যাটেন্ডেড, মানে জীবাশ্ম জ্বালানি ব্যবহার ওই কোম্পানিগুলোর সাথে বা ওই ব্যবসার সাথে জড়িত এরকম প্রায় 1700 মানুষ এই COP29 উপস্থিত ছিল। এটা একটা সার্কাজমের মতো যে তারা পরিবেশকে দূষণ করে, তারাই আসছে পরিবেশ এই কি বলে রক্ষার এই সামিটে। এটার জন্য একটা মজাও আছে, জাতিসংঘের মহাসচিবের টার্মটা ছিল এরকম যে ইটস লাইক ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটার হাতে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া, যে তুমি ক্লাসের শৃঙ্খলা সামলাবে। এর 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 ফলটা কি? ফল হচ্ছে ও নিজে দুষ্টমি করতে পারবে না, এবং ও যদি নিজে দুষ্টমি না করে অ্যাটলিস্ট অন্যদেরকে শৃঙ্খল রাখুক বা না রাখুক, ও যদি নিজে চুপ থাকে তাও অন্তত ক্লাসটা শান্ত থাকবে। এটা হচ্ছে ওই স্ট্র্যাটেজি। এবার পরে দেখেন, a group of leading climate activists and scientists including former UN Secretary General Ban Ki-moon সে ওয়ার্ন করেছে যে এই যে কপ প্রসেস বা এই যে প্রত্যেক বছর সম্মেলনটা হচ্ছে, এটা আসলে এখন আর কার্যকরী না, নো লঙ্গার ফিট ফর পারপাস। এটা আসলে উদ্দেশ্য ওভাবে বাস্তবায়ন করতে পারে না। দে আর্জড স্মলার মোর ফ্রিকোয়েন্ট মিটিংস, স্ট্রিক্ট ক্রাইটেরিয়া ফর দ্য হোস্ট কান্ট্রিজ অ্যান্ড রুলস টু এনশিওর কোম্পানিজ showed clear climate commitments before being allowed to send lobbyists to their talks. তারা বলেছে এত বড় বড় নাম সর্বস্ব সম্মেলন করার চাইতে যদি বিশ্ব নেতারা ছোট ছোট সম্মেলন বছরে একবার না করে বারবার বসে, এটা বেশি ইফেক্টিভ হয়, তাদেরকে বেশি অ্যাকাউন্টেবল বা বেশি জবাবদিহির আওতায় আনা যায়। এটা ছিল আমাদের মোটামুটি আজকে ডিসকাশনের টপিক। আমার অফিসিয়াল কথা বলা শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, আমি উত্তর দিব, তারপর আমরা শেষ করে দিব ক্লাসটা। এনি কোয়েরিজ? 2-3 জন চলে গেছেন, তাদের জন্য বেস্ট অফ লাক। রাতে ডিনারের টাইম হয়ে গেছে, আমার নিজের খুব ক্ষুধা লাগছে। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। কিছু বুঝছেন কিনা আগে তাই বলেন। COP29 নিয়ে এই যে আলোচনা করলাম আমরা। জি স্যার, ক্লিয়ার স্যার। আমাদের ইন্টেনশন কখনো এটা না যে পুরোটা আপনারা হু লিখবেন, এখান থেকে একটা মেসেজ নেবেন, নিজের ভাষায় সেটা লেখার চেষ্টা করবেন। মৌ কি আছেন আমাদের সাথে? Oppo A33? জি স্যার। ওকে, আছেন। আর AAA? আপনাদের নামগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো চেঞ্জ করে নিজেদের নাম দিবেন। ওখানে ফোনের ব্র্যান্ড চলে আসছে, তো নাম দেওয়া আছে। আমার নাম স্বর্ণা। ওকে ওকে, ঠিক আছে স্বর্ণা। আমাদের পরীক্ষার ব্যবস্থা কি করে যায় না, আমরা যদি এগুলো পরীক্ষা দিতাম তো? আমি শ্রমিক মানুষ, অফিস শেষে এই কি বলে এসে মাঝে মাঝে ক্লাস নিয়ে যাই। এখানকার টেকনিক্যাল জিনিসগুলো আপনারা বাপ্পি দাদা বা মানে ওনাদেরকে বলে লাভ হবে, এগুলো আমি তো মেনটেন করি না, বুঝছেন? মানে কোচিং এর যে জিনিসগুলো আপনাদের সুবিধা অসুবিধা এগুলো ওনারা দেখে। পরীক্ষা দিলে ভালো হতো। এগুলো ওনাদের বললেন, আপনাদের যেভাবে সুবিধা হয় এটা ওনারা ব্যবস্থা করে দিবেন। আপনাদের জন্য সেই একই সাজেশন দিয়ে আমি বিদায় নিচ্ছি। দয়া করে নিজেরা নিয়মিত পেপারটা পড়বেন, নিয়মিত অ্যাটলিস্ট সম্পাদকীয় আর অর্থনীতির পেজটা পড়বেন, আপনি আপডেটেড থাকবেন, ভালো করবেন ইনশাল্লাহ। আর যারা 29 তারিখে পরীক্ষা দিবেন, বেস্ট অফ লাক। অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিসেন্ট কোশ্চেন্স গুলো একটু দেখে নিন, বিশেষ করে অ্যাকাউন্টিং এর রেশিও অ্যানালাইসিস, ফাইন্যান্সের আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক গুলো পড়ি না, মনে আছে? এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড, এগুলো একটু ভালো করে এই ম্যাথ গুলো একটু দেখে নেবেন। ক্যালকুলেটর তো নিয়ে রেখে দিবেন, আইআরএর ম্যাথ কি দিবে স্যার? আমি দেখে যেতে বলছি, আপনারা দেখে যায়েন, ঠিক আছে? দেখে যেতে বলার নিশ্চয়ই কারণ আছে, দেখে যায়েন। আর হচ্ছে অ্যাকাউন্টিং এর এই ছিল না, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ছিল না, ব্যাংক সম্বন্ধে বিবরণী বলতাম যেটা আমরা, ওই টপিক গুলো একটু দেখে যায়েন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ।